নমস্কার। আজকে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সামিনেশনের পেপার 2 সংক্রান্ত বিষয়ে। পেপার 2 নাম রয়েছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এখানে আজকের যে বিষয়টা আমি আলোচনা করব সেটা হচ্ছে যে লাস্ট যে পরীক্ষা হয়েছে 2023-24 লেখা আছে সেখানে হচ্ছে যে কি ধরনের প্রশ্ন পরীক্ষায় এসেছে। তার প্রথমে জেনে নিই যে আমাদের এই পরীক্ষাটা হবে যে 50 নম্বরের পরীক্ষা হবে এবং সেখানে টাইম থাকবে হচ্ছে 1.5 ঘন্টা। আচ্ছা, এই পরীক্ষাটা দেয়া যাবে দুটো ভাষায়। ইংলিশে দেয়া যেতে পারে বা বাংলায় দেয়া যেতে পারে। অনেকেই প্রশ্ন করে থাকেন যে এই কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিলে পরীক্ষা বেশি নাম্বার পাওয়া যেতে পারে। আমি দীর্ঘদিনের পড়াশোনার জগতে থাকার জন্য এটুকু দেখেছি অন্তত পলিটিক্যাল সায়েন্সে যা যার একটি পার্ট হলো যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, সেখানে কিন্তু ল্যাঙ্গুয়েজটা খুব বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করে না। সাধারণত আপনি কতটা ইনফরমেশন দিয়েছেন, কতটা কোয়ালিটি সম্পন্ন লিখেছেন তার উপর ভিত্তি করেই নাম্বারটা দেওয়া হয়ে থাকে। আচ্ছা, এবার মেন প্রশ্নপত্রে আমরা চলে আসি। সেখানে কিন্তু দেখছি যে 20 মার্কসের 4 টে প্রশ্ন আমরা দেখা পাচ্ছি। এখানে 20 মার্কসের 4 টে প্রশ্ন আমরা দেখছি এবং সেখানে দেখা যাচ্ছে যে 2 টো প্রশ্ন পরীক্ষায় উত্তর দিতে হবে এবং দেখা যাচ্ছে যে আ শর্ট কোয়েশ্চেন যেটা থাকে সেটা হচ্ছে 4 টে আছে, 4 টে করতে হয়। সেখানে সাধারণত অপশন থাকে না। 20 মার্কসে কিন্তু অপশন থাকে, 4 টের মধ্যে 2 টো করতে হয়। কিন্তু এখানে শর্ট কোয়েশ্চেন এর বেলায় কিন্তু 4 টে থাকে, 4 টিই করতে হয়। তাহলে এখানে নাম্বার বিভাজন আড়াই করে থাকে। আড়াই ইনটু 4 সাধারণত 10 নাম্বার হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে আ এই বিগত মানে প্রশ্নপত্র যদি আমরা একটু দেখি তাহলে দেখা যাচ্ছে যে বেশিরভাগই রিপিট হয়েছে। মানে আসলে সাবজেক্টটা এমনই যেখানে রিপিট হওয়া না হওয়ার কিছু নেই। রিপিট হওয়াটাই খুব স্বাভাবিক ব্যাপার। তাই আমরা দেখা পাবো যে মানে একটু প্রশ্নগুলো যদি আলোচনা করি তাহলে দেখা পাবো যে কি প্রশ্ন এসছে এবং কিভাবে সেটাকে রিপিট করা হয়েছে। প্রথমে দেখা যাচ্ছে রাইট ক্রিটিক্যাল নোট অন দ্য রাইট টু প্রপার্টি। আ সম্পত্তির অধিকার সম্পর্কের প্রশ্ন এসছে। এই সম্পত্তির অধিকার সংক্রান্ত প্রশ্ন 2021 সালেও এসেছিল এবং 2020 সালেও এসেছে। আচ্ছা, নেক্সট যে প্রশ্নটা আসছে যে পাওয়ার অ্যান্ড ফাংশন অফ দ্য ফিনান্স কমিশন অফ ইন্ডিয়া। এটা সাধারণত 280 নম্বর আর্টিকেলে রয়েছে, যেখানে হচ্ছে ফিনান্সিয়াল কমিশনের কথা বলা হয়েছে। এই প্রশ্নটাও কিন্তু খুব কমন, যে 21, 20, 19 সালে এসেছে। নেক্সট একটা প্রশ্ন আছে, এটা একটু আ একটু অন্য ধরনের বলতে তেমন খুব বেশি ডিফারেন্স নয়। তবে উম ব্যাপারটা পড়লে বোঝা যাবে। ডিসকাস দ্য ল রিলেটিং টু সাকসেশন অফ প্রপার্টি, অ্যাসেটস, রাইটস, লায়াবিলিটিস আন্ডার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এটা কিন্তু 18 সালে পরীক্ষায় এসেছিল। খুব বেশি না আসলেও কিন্তু পরীক্ষায় এসেছিল। আচ্ছা, এই বিষয়টা নিয়েও একটা খুব ভালো মেটেরিয়ালস বা নোটস বানানো যায় বা তৈরি করা যায়। নেক্সট যেটা আছে যে ডিসকাস পাওয়ার অ্যান্ড ফাংশনস অফ সিএজি। সিএজি এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। সিএজি সাধারণত 2021 সালে 19 সালে পরীক্ষা এসেছে। এর আগেও অনেক বছর পরীক্ষা এসেছে। তাই মেন কাছাকাছি দুটো বছর আমি বেছে নিয়েছি, 21 আর 19। এটা কিন্তু আর্টিকেলে আছে 148 থেকে 151 পর্যন্ত রয়েছে। তাহলে আমরা দেখা যাচ্ছে যে বিগত 4 টে প্রশ্ন যদি আমরা দেখলাম, সেখানে প্রত্যেকটাই কোনো না কোনো বছর পরীক্ষায় এসেছে। তাহলে দেখা এই পেপারটা একটা খুব ইম্পোর্টেন্ট একটা বিষয় হলো যে আপনি একটা অনুমান করতে পারেন যে পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু আসবে। তাই এর প্রিপারেশন কিন্তু অন্যরকম হবে। অন্যরকম বলতে কিরকম? যে কোয়ালিটি অফ মেটেরিয়ালসটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট রোল প্লে করবে এখানে। সাধারণত আমি দেখি মানে বিগত কয়েক বছরে মানে রেজাল্টটা আমি ফলো করে দেখেছি। এই পেপারে যারা খুব ভালো মানে খুব ভালো লেখে তারা সাধারণত 32 পায়, 33 পর্যন্ত পায়। তবে তাদেরকে অনেক সময় দেখি তারা নরমালি কিন্তু সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তা না কিন্তু। অনেক সময় তারা হচ্ছে কমার্স ব্যাকগ্রাউন্ডে থাকে, অনেক সময় তারা হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডেরই থাকে। এবং আর্টস এবং সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা তাদের ক্ষেত্রে তো স্ট্রং পয়েন্ট। কিন্তু যারা আদার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসবে কমার্স বা সায়েন্স থেকে, তাদের ক্ষেত্রে কিন্তু এই পেপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল প্লে করতে চলেছে। কারণ এই আপনারা যে পরীক্ষাটা দিতে যাচ্ছেন এখানে যে যতগুলো পেপার রয়েছে তার মধ্যে কিন্তু এই পেপারটা এমন একটি পেপার আপনি কিন্তু একটা অনুমান করতে পারেন যে কি পরীক্ষায় আসতে পারে।
সেই হিসাবে কিন্তু আগে থেকে রেডি হতে পারবেন। কিন্তু অন্যান্য পেপারের ক্ষেত্রে কি হয়, আপনি জানেন না যে কি আসতে চলেছে। এইটা হচ্ছে ডিফারেন্স। তাহলে এটা আপনাদের ক্ষেত্রে কি হবে, একটা প্রচণ্ডপূর্ণ কনফিডেন্সের কাজ করবে এবং আপনার যদি ভালো করে প্রিপারেশন থাকে তাহলে এই এই পেপারটা আপনার খুব ভালোভাবে পরীক্ষাটা দিতে পারবেন এবং এই পেপারটা যদি ভালো হয় প্রথমের দিকেই থাকছে যেহেতু পেপার 2, তাহলে বাকি পরীক্ষাগুলোর জন্য একটা ভালো কনফিডেন্স আপনারা পেয়ে যাবেন। যাক, এখানে শর্ট কোশ্চেন বিষয়টা দেখে নেওয়া যাক। সেখানে এতে আছে বোরিং বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এখানে বোরিং পাওয়ার সম্পর্কে যে শর্ট কোশ্চেন এসছে, পরের বার কিন্তু বড় কোশ্চেনও আসতে পারে এবং এটা হচ্ছে আর্টিকেল 292 তে আলোচনা করা আছে এবং এছাড়াও যদি নর্মালি এই ধরনের প্রশ্ন আসতেই পারে যে আর্টিকেল 292 সম্পর্কে আলোচনা আলোচনা করুন এবং এটাও পরীক্ষা আসতে পারে এফআরবিএম অ্যাক্ট সম্পর্কে আলোচনা করো। আচ্ছা, এই এফআরবিএম অ্যাক্টের সম্পর্কে এখনো পর্যন্ত কিন্তু পরীক্ষায় কোনোদিন প্রশ্ন আসেনি, যদিও কিন্তু ইন ফিউচার পরীক্ষায় আসতে পারে। যাই হোক, নেক্সট যে বিষয়টা প্রশ্ন আছে যে পাওয়ার টু ক্যারি অন ট্রেড আন্ডার দ্য আর্টিকেল 298 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ভারতীয় সংবিধানের 298 ধারা সম্পর্কে আলোচনা করার কথা বলা হয়েছে এবং এটা খুব সংক্ষেপে বা সংক্ষিপ্ত আকারে লেখার কথা বলা হয়েছে, কারণ এখানে লেখা আছে রাইট শর্ট নোটস অন দ্য ফলোয়িং। যেহেতু 2.5 নম্বরে আছে কিন্তু খুব বেশি এখানে লেখার প্রয়োজন নেই। আর 298 এর বাণিজ্য সম্পর্কে আলোচনা করা আছে, এই বাণিজ্য সম্পর্কেও কিন্তু বড় কোশ্চেন পরীক্ষা আসতে পারে। এবং নেক্সট শীতে আছে আর্টিকেল 300 ইন্ডিয়ান কনস্টিটিউশন। এটা এটা কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার। 300 যে বড় কোশ্চেন আসতে পারে এবং আইনি সত্তা সম্পর্কে আলোচনা করা আছে এবং নাম্বার ডি তে আছে হচ্ছে মানি বিল। মানি বিলটাও কিন্তু অ্যাকচুয়ালি কি এগুলো সবগুলো শর্ট কোশ্চেন গুলো অনেক সময় বড় কোশ্চেন আসছে, বড় কোশ্চেন গুলো অনেক সময় শর্ট কোশ্চেন আকারে পরীক্ষায় আসছে। আচ্ছা, এটা আলোচনা করা হলো যে কি ধরনের পরীক্ষায় প্রশ্নপত্র আসে। প্রশ্নপত্র আসে এবং সেটা কিভাবে অনুমান করা যায় এবং অনুমান সম্পর্কে একটা সঠিক ধারণা তৈরি করা যায়। আপনারা যদি দেখেন যে খুব বেশি লাক খারাপ যদি না হয়, মানে লাক খুব বেশি অবস্থা খারাপ না হলে আপনি 50 র মধ্যে 45 তো পেয়েই যাবেন। মানে এটা তবুও বলে রাখছি, এটা জাস্ট অনুমান করার বিষয় যেহেতু পরীক্ষা। আচ্ছা, নেক্সট যে বিষয়টা আসবে সেটা হচ্ছে যে কিভাবে লিখবেন, একটা কোয়ালিটি নোটস কিভাবে তৈরি করবেন। এই কোয়ালিটি নোটসের ক্ষেত্রে নর্মালি যারা সোশ্যাল সায়েন্স নিয়ে পড়েছে, যারা হচ্ছে আর্টস নিয়ে পড়েছে, তারা এক ধরনের অ্যান্সার তৈরি করে দেখেছি এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ডে থাকে তারা এক ধরনের অ্যান্সার তৈরি করে থাকে এবং হচ্ছে কমার্সে যারা থাকে তারা এক ধরনের রেডি করে থাকে। এই একটা ডিফারেন্স সবসময় যে চোখে না পড়লে কিছু সামান্যতম ডিফারেন্স হলেও কিন্তু থেকে যায়। আমি দেখেছি বিগত ২-৩ বছরের স্কোরিং প্যাটার্ন দেখেছি যেখানে দেখা যায় সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করেছে বা কমার্স ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করেছে, তারা কিন্তু অন্যান্য পেপারে যথেষ্ট ভালো নাম্বার পেয়েছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে অন্তত চান্স ২-১-৩ এর জন্য হয়তো পায়নি বা অনেকে পেয়েও গেছে। তারা স্কোর করেছে জাস্ট 25-26 এর মতো। কিন্তু এই 25 বা 26 কিন্তু দেখা যাচ্ছে যে একটা বিশাল বড় গ্যাপ তৈরি হয়েছে। এই গ্যাপটা হচ্ছে কি যে ঠিকঠাক মেটেরিয়ালসটা রেডি করে উঠতে পারেননি। যেহেতু প্রত্যেকেই এখানে জব করেন, টাইমটা একটা খুব ইম্পোর্টেন্ট ফ্যাক্টর সবারই। মানে তার প্রত্যেকেরই কম বেশি ফ্যামিলি থাকে, সোশ্যাল লাইফ থাকে, তারপর হচ্ছে কাজের চাপ থাকে ইত্যাদি সবকিছু কমপ্লিট করার পরেও যে এতগুলো পেপার পরীক্ষা দিতে হয় এবং প্রত্যেকটা তো একটা ডেসক্রিপটিভ টাইপেরই থাকে। কোনোটা যে এমসিকিউ টাইপের তা তো না, এটাকে মেমোরাইজড করারও একটা ব্যাপার থেকে যায়। তাই অনেক সময় কি হয় 25-26 এ আটকে যায়। আমি ১ম এই বলেছি এটা 31 যারা ভালো করে 31-32 পেয়ে যায়। তবে আমি বলব যদি আপনারা যদি খুব ভালোভাবে রেডি করতে পারেন এই পেপারটা, খুব মানে মনোযোগ সহকারে এটাকে তৈরি করতে পারেন তাহলে আ আপনারা 35-36 ইজিলি পেয়ে যাবেন। ইজিলি এই কারণেই বললাম যে এখানে কিন্তু আপনাদের কোয়ালিটি সম্পন্ন লেখা তখনই লিখতে পারবেন। এটা হচ্ছে মেক্সিমাম ইনফরমেশন আপনাকে লিখতে হবে। এবং আরেকটা জিনিস আপনাদের জানার প্রয়োজন খুব যে প্রত্যেকটা পেপারের, প্রত্যেকটা সাবজেক্টের নির্দিষ্ট একটা গ্রামার থাকে। এই গ্রামারটা ফলো করা কিন্তু খুব ইম্পোর্টেন্ট ব্যাপার। এই প্রত্যেকটা পেপারের গ্রামার প্রত্যেকটা পেপারের থেকে আলাদা হয় এবং বিশেষ করে প্রত্যেক সাবজেক্টের গ্রামারটা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের গ্রামারের থেকে আলাদা হয়। এটাকে মেইনটেইন করতে হয়। ধরুন আমি একটা প্রশ্ন নিয়ে যদি আলোচনা করি সেটা আপনাদের কাছে খুব স্পষ্ট হয়ে যাবে। এখানে পরীক্ষায় এসেছে যেমন হচ্ছে পাওয়ার অ্যান্ড ফাংশন অফ দ্য
ফিনান্স কমিশন অফ ইন্ডিয়া। খুব সুন্দর সিম্পল প্রশ্ন, যে পাওয়ার আর ফাংশনের কথা এখানে উল্লেখ করা হয়েছে। এখানে যে পাওয়ার ফাংশন যদি বলা হয় তাকে, তাহলে আপনার যদি একটা জায়গায় পাওয়ার লেখেন, একটা জায়গায় ফাংশন লেখেন, কিন্তু এটা তো কমপ্লিট হচ্ছে না। তাহলে কমপ্লিট করলে কি করতে হবে? এটা নির্দিষ্ট ভূমিকা দিতে হবে, এর শর্ট হিস্ট্রি দিতে হবে, এর মেন ফিচার্সগুলো দিতে হবে, এবং কারা এদের মেম্বার আছে সেগুলো দিতে হবে, এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা মূল্যায়ন করতে হবে। পলিটিক্যাল সায়েন্স বা কনস্টিটিউশন এমন একটি সাবজেক্ট যেখানে কিন্তু মূল্যায়ন ভিত্তিক, আপনার মূল্যায়ন ভিত্তিক বা বর্ণনা ভিত্তিকের মধ্যে একটা ডিফারেন্স আছে, এটা আপনার জানেন। তাহলে এই মূল্যায়ন টা করতে হবে, যেমন এটা একটা ভালো দিক খারাপ দিক দুটোই কিন্তু উল্লেখ করতে হবে, এবং কি কি প্রবলেম ফেস করছে এই বিষয়েও জানাতে হবে। এবং দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম কিন্তু আপনাকে ইনফরমেশন দিতে হবে। ম্যাক্সিমাম ইনফরমেশন মানে কি, এখানে ওয়ার্ড লিমিট যেহেতু নেই, আপনাদের 1.5 ঘন্টার পরীক্ষা, এই 1.5 ঘন্টার মধ্যে আপনি যতটা পারবেন ম্যাক্সিমাম কিন্তু ইনফরমেশনটা দিতে হবে। আর হচ্ছে এই প্যাটার্নটা আপনাদের ফলো করতে হবে, যে পলিটিক্যাল সায়েন্স বা কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার লেখার স্টাইলটা কি ধরনের হতে পারে বা কি ধরনের হয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আচ্ছা, এই 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 যেটা আলোচনা করছিলাম যে ফাংশন, আ পাওয়ার অ্যান্ড ফাংশনের কথা। এই পাওয়ার অ্যান্ড ফাংশনটা কিন্তু আপনার কত ওয়ার্ডে লিখবেন, এটা ওয়ার্ডটা কিন্তু অনেক সময় কিন্তু মিসগাইড করা হয়। যে অনেক সময় বলা হয়ে থাকে যে আপনারা বেশি লেখার প্রয়োজন নেই। মানে অল্পই লিখুন, কিন্তু সঠিক লিখুন। কথাটা সত্যিই খুব ইম্পোর্টেন্ট ব্যাপার। আপনার মানে বেশি লেখা আ ব্যাপারটা যে সবসময় ভালো চোখে দেখা তা তো নয়। কিন্তু বাস্তবে কিন্তু অন্যরকম থাকে, যে আপনারা দেখছেন, বাস্তবে দেখছেন যে একজন গুরুত্বপূর্ণ সহকারে একটা মানে 5 পেজে একটা ভালো লিখে দিলেন, আরেকজন একটা পেজে লিখেছে জাস্ট। তখন দেখা যাচ্ছে তুলনামূলকভাবে বিশ্লেষণ করলে দেখা যাবে যে 5 পেজ যিনি লিখেছেন অনেক, অনেক ইনফরমেশন দিয়েছে সেখানে। এই অনেক ইনফরমেশন দেওয়ার ফলে তার নাম্বারের স্কোরটাও কিন্তু অটোমেটিক সেখানে বেড়ে যাচ্ছে। তখন কিন্তু এই বিষয়ে আলোচনা করাই হয় না যে কোনটা কোয়ালিটি সম্পন্ন লেখা বা কোয়ালিটি সম্পন্ন লেখা নয়। এখানে একটা মিসগাইড হয়ে থাকে অনেক সময়। আমরা দীর্ঘদিন ধরে খাতা দেখার ফলে এটা আমার বারবার চোখে পড়েছে, এই পার্থক্যটুকু। যেহেতু এখানে আপনাদের ওয়ার্ড লিমিট নেই, তাহলে আপনারা কিন্তু বেশি করে লিখতে পারবেন। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হলো যে আপনাদের কিন্তু এই পেপারটা বেশি স্কোর করতে গেলে আপনাদের প্রচুর লেখা প্র্যাকটিস করতে হবে। লেখা প্র্যাকটিস করে হাত লেখার স্পিডটা বাড়াতেই হবে। এই হাত লেখার স্পিড অটোমেটিক অনেকের থাকে, কিন্তু দীর্ঘদিন ধরে এই লেখা সাথে যুক্ত না থাকার জন্য, লং লেখার সাথে যুক্ত না থাকার জন্য কি হয় থাকে, হাত লেখার স্পিডটা কমে যায়। তাই এর জন্য আপনাকে বারবার পরীক্ষা দিতে হবে এবং নিজে থেকে লেখা প্র্যাকটিস করতে হবে। যাই হোক, এবার অন্য বিষয়ে আসা যাক, সেটা হচ্ছে যে আহ, অন্যান্য পেপারের সাথে কিভাবে সেটাকে সামঞ্জস্য রক্ষা করবেন। অন্যান্য পেপারে অ্যাকচুয়ালি আপনি কোনো গ্রুপ এ লেভেলে কোনো পরীক্ষা দিতে যাচ্ছেন, সেখানে কিন্তু কোনো পেপার ভালো, কোনো পেপার খারাপ, কোনো পেপার বেশি ইম্পর্টেন্ট দেবো, কোনো পেপার কম ইম্পর্টেন্ট দেবো, এই পার্থক্যটুকু থাকে না, রাখা উচিতও নয়। তাহলে প্রত্যেকটা এখানে কিন্তু 1, 2, 3 নাম্বারও কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে। তাই আপনারা চেষ্টা করবেন যে প্রত্যেকটা পেপারটাকে সমান গুরুত্ব দেওয়ার, কারণ প্রত্যেকটা পেপারের নির্দিষ্ট নাম্বার আছে, এবং সেই নাম্বারের ভিত্তিতে স্কোর করা যায়। এক একটা পেপারে এক একটা প্যাটার্নে সেটাকে স্কোর করা যায়। কিন্তু আহ, যেহেতু পলিটিক্যাল সায়েন্সের কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার পেপারটা, এখানে আপনারা অলরেডি জেনে যাচ্ছেন যে কি ধরনের প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, একটা অনুমান করতে পারছেন। তাহলে কিন্তু এটা এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার থেকেই যায়। যাই হোক, এবং লাস্ট যে বিষয়টা আপনাদের সাথে বলবো, যে এই ধরনের পরীক্ষা সাকসেসফুল হতে গেলে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে সাকসেসফুল হয়ে থাকে। আর বিভিন্ন মানুষের বিভিন্ন টেকনিক থাকে। আপনাদের যে ধরনের টেকনিক ব্যবহার করে এতদিন পড়াশোনা করে এসেছেন, পরীক্ষায় পাস করে এসেছেন এবং চাকরি পেয়েছেন, সেই টেকনিকটা অবশ্যই আপনাদের কাজে দেবে। সেটাকে অবশ্যই ফলো করবেন, এবং সেটাই আপনাদের স্ট্রং এরিয়া। এটাকে আপনাদের ভুললে হবে না। নতুন করে কোনো কিছু অ্যাডাপ্ট করার থেকে আপনার যে স্ট্রং আছে সেটার প্রতি বেশি ইম্পর্টেন্ট দিন। এবং আমার ব্যক্তিগতভাবে দুটো বিষয় আপনাদের বলবো, যে কনসিস্টেন্সিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই কনসিস্টেন্সিটা যদি ব্রেক হয়, কিন্তু এই ধরনের পরীক্ষা কিন্তু কোয়ালিফাই করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। এবং কনসিস্টেন্সির পরিবর্তে আরেকটা বলবো, যে প্রসেসটাকে কিন্তু আপনারা খুব এনজয় করুন। এই প্রসেসটা জানি আপনাদের পক্ষে অনেক সময় বের করা খুব কঠিন। মানে এতগুলো রেসপন্সিবিলিটি আপনাদের সামনে রয়েছে। মানে ফুল রেসপন্সিবিলিটি, হাফ রেসপন্সিবিলিটি না, ফুল ধরনের রেসপন্সিবিলিটি, অফিসের কাজের চাপ, ফ্যামিলির থেকে শুরু করে সোশ্যাল, যেটা একটু আগেই বলেছি, এত কিছু মেনটেন করার পরেও যে আপনারা এই ধরনের পরীক্ষায় বসতে চলেছেন, অলরেডি আপনারা কিন্তু যথেষ্ট কিন্তু মেন্টালি স্ট্রং।
তাই এই নিয়ে আপনাদের কোনো কিছু সাজেশন দেওয়ার মতো আমার নেই। কিন্তু জাস্ট বলব যে এই প্রসেসটাকে আপনারা কিন্তু খুব এনজয় করুন। নমস্কার।